বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য দিল ইরান। আলহামদুলিল্লাহ, এবার ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পশ্চিম তীরে দূতাবাস খুলবে কলম্বিয়া। সুখবর, মার্কিনীদের ওপর হামলা করতে সেনাবাহিনী গঠন করছে অভিবাসীরা, জানালেন ট্রাম্প। আরও রয়েছে তাইওয়ান ঘিরে কেন আবার চীনের সামরিক মহড়া, থাকবে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দিব পাপুয়া নিউগিনিতে ভূমিধস, মাটির স্তূপে জীবন্ত কবর শতাধিকের। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য দিল ইরান। সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই ফলাফল প্রকাশ করেছে। গতকাল তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের গুলির ফলে সৃষ্ট কোনো গর্ত দেখা যায়নি, অর্থাৎ হেলিকপ্টারটিকে গুলি বা বোমা ছুড়ে ধ্বংস করা হয়নি। পাহাড়ি ভূখণ্ডের সঙ্গে সংঘর্ষের পরেই সেটিতে আগুন ধরে যায়, পরে বিস্ফোরিত হয়। তদন্তে আরও উঠে এসেছে, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি নির্ধারিত রুটেই ছিল। তাছাড়া দুর্ঘটনার সামান্য আগেও পাইলট ও গ্রাউন্ড কন্ট্রোলারের সঙ্গে কথোপকথনের মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সোমবার তদন্তকারী দলটিকে ঘটনাস্থলে পাঠানো হয়। অঞ্চলটির ভৌগোলিক জটিলতা, ঘন কুয়াশা ও নিম্নমাত্রার বা তাপমাত্রার কারণে অনুসন্ধান ও তদন্ত শুরু করতে দেরি হয়। সোমবার ইরানে একটি ড্রোন দুর্ঘটনার স্থানটি চিহ্নিত করে ও অনুসন্ধানকারী দল তৎক্ষণাৎ সেখানে পৌঁছায়। দলটি গুরুত্বপূর্ণ তথ্য পেলেও তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে। রবিবার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সহযাত্রীরা। প্রতিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই, পুরো হেলিকপ্টার ভস্মীভূত হয়ে গেছে। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাশেম, প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাবি, প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের পাইলট ও পাইলটরাও। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পশ্চিম তীরে দূতাবাস খুলবে কলম্বিয়া। ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব, আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এখন পশ্চিম তীরের রামাল্লা শহরে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রেসিডেন্ট দেশটির সভাস্তভ পেত্রো রামাল্লায় দূতাবাস খোলার ব্যাপারে তার দেশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপে রামাল্লা শহরে দূতাবাস খোলা হবে। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মোরোলির বরাত দিয়ে এল টিম্পো পত্রিকা এই খবর দিয়েছে। মোরিলো জানান, আঞ্চলিক নেতাদের সাথে বৈঠকের সময় প্রেসিডেন্টের সভ্যস্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতি সমর্থন দিয়েছেন। গত 10 মে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রায় সর্বসম্মতিক্রমে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার জন্য একটি প্রস্তাব পাশ করা হয়। এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। বুধবার আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। ওই দিনই কলম্বিয়া ফিলিস্তিনের পশ্চিম তীরে দূতাবাস খোলার কথা ঘোষণা করে। মার্কিনীদের ওপর হামলা করতে সেনাবাহিনী গঠন করছে অভিবাসীরা, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অভিবাসীরা মার্কিনীদের উপর আক্রমণ করার জন্য সেনাবাহিনী গঠন করছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও অন্যান্য জায়গা থেকে আসা অভিবাসীরা আমেরিকানদের শহর দখলের ষড়যন্ত্রে মেতেছে, খবর রয়টার্সের। গতকাল নিউ ইয়র্ক সিটির দক্ষিণ ব্রঙ্কসে এক সমাবেশে ট্রাম্প কথা বলেন। তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট পদ প্রার্থী নির্বাচন সামনে রেখে সারা দেশে প্রচার সভা করেছেন ট্রাম্প। ওই সমাবেশে ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য জায়গা থেকে আসা অভিবাসীরা সংঘবদ্ধ হচ্ছে, তারা আমেরিকানদের আক্রমণ করার জন্য সেনাবাহিনী গঠন করছে। তিনি চীন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। অথচ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ঘটা অপরাধ কর্মকাণ্ডে অভিবাসীদের জড়িত হওয়ার সম্ভাবনা বেশি নয়। ট্রাম্প বলেন, আমি মনে করি অভিবাসীদের মধ্যে যারা যুদ্ধের জন্য
সামর্থ্যবান পুরুষ, তারা একটি সেনাবাহিনী গঠন করছে, তারা আমাদের ভেতর থেকে আক্রমণ করবে। আমরা এই লোকদের যুক্তরাষ্ট্রে আসতে দেব না এবং আমাদের শহরকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে দেব না। এবার নির্বাচিত হলে আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধমূলক নির্বাসন অভিযান চালানোর অঙ্গীকার করছে। স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তা পেতে এর আগেও ট্রাম্প অভিবাসীদের নিয়ে বাজে মন্তব্য করেন। তার প্রচারাভিযান জুড়ে বারবার উস্কানিমূলক ভাষা ব্যবহার করেছেন। তিনি এর আগেও অভিবাসীদের হিংসাত্মক অপরাধে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন, তাদের পশু বলে অভিহিত করেছেন। এপ্রিল মাসে মিশিগানে ও উইসকনসিনের গ্রিন বে এলাকায় প্রচার সমাবেশের আয়োজন করা হয়। সেখানে দেওয়া বক্তব্যে ট্রাম্প অবৈধ অভিবাসীদের পশু ও অমানুষ বলে মন্তব্য করেন। তখন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গালাগাল করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কয়েকটি মামলার কথা উল্লেখ করে এসব অপরাধে অভিবাসীদের জড়িত থাকার ইঙ্গিত করেন। তিনি বলেন, 5 নভেম্বরের ভোটে তাকে বিজয় না করলে যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। ট্রাম্প বলেন, জর্জিয়ার এক শিক্ষার্থী খুনের পেছনে জড়িত ভেনেজুয়েলার এক অভিবাসী। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন। তিনি আরো বলেছেন, কিছু অভিবাসী আছে যারা পুরোপুরি মানুষ না, তাদের পশু বলে ডাকতে ডেমোক্র্যাটরা নিষেধ করে, তারা তাদের মানুষ বলে। আমি বলি, এসব অভিবাসী মানুষ নয়, তারা পশু। তাইওয়ান ঘিরে কেন আবার চীনের সামরিক মহড়া? তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া আজও চলছে। চীনের নৌ ও বিমান বাহিনী মহড়ায় অংশ নিয়েছে। চীন জানিয়েছে, স্বাধীনতার নামে তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চলছে, তাই তাইওয়ানকে শাস্তি দেওয়ার জন্যই মহড়া চালানো হচ্ছে। ক্ষমতা দখল করে নেওয়া এবং গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দক্ষতার বিষয়টি মহড়ায় দেখা হচ্ছে। চীনের সামরিক মুখপাত্র লি সি জানান, তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে, তাই কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হচ্ছে। বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধেও কড়া সতর্কবার্তাও দেয়া হচ্ছে। তাইওয়ানে নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং গত সোমবার শপথ নেন। তারপরেই তিনি বলেন, চীন যেন সামরিক ও রাজনৈতিক শক্তি দেখানো বন্ধ করে। তারপরেই চীন এভাবে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেছে। তাইওয়ান জানায়, চীনের 12টি যুদ্ধ বিমান মহড়ায় অংশ নিয়েছে। চীনের বিমান আকাশে চক্কর কাটছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানান, তাইওয়ানের স্বাধীনতাকামীদের ভয়ঙ্কর পরিণতি হবে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া ও সরকারি সংবাদপত্র পিপলস ডেইলিতে এই মহড়ার প্রশংসা করে বলা হয়েছে, লাই বিশ্বাসঘাতকের মতো আচরণ করছেন। চীন জানায়, লাই হলেন ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কঠোর শাস্তি হবে। তাইওয়ান এই মহড়ায় তীব্র নিন্দা করেছে। তারা সেনাবাহিনীকে সতর্ক করেছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানিয়েছে। প্রেসিডেন্ট লাই জানান, তাইওয়ানকে রক্ষার দরকার হলে তিনি প্রথম সারিতে গিয়ে দাঁড়াবেন। সোমবার প্রেসিডেন্ট হওয়ার পর ভাষণে লাই বলেন, তাইওয়ানের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। তিনি চীনকে সামরিক শক্তি দেখানোর বন্ধ করতে বলেন। বিশেষজ্ঞরা মনে করেন, তাইওয়ানের উপর চাপ দিতে চীন তাদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে পারে। জাতিসংঘ জানায়, সব পক্ষই যেন সংযত থাকে। সর্বশেষ জানিয়ে দিব, পাপুয়া নিউগিনিতে ভূমিধস, মাটির স্তূপে জীবন্ত কবর শতাধিকের। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে বড় আকারে ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে দেশটির কাউকালাম গ্রামে ঘটেছে এই দুর্ঘটনা। কাউকালাম গ্রামের বাসিন্দা নিঙ্গা রোলে টেলিফোনে রয়টার্সকে জানান, ভূমিধসে অন্তত 50টি বাড়ি ধ্বংস হয়েছে। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশই বাড়ি থেকে বের হতে পারেননি। ফলে এই 50টি বাড়িতে বসবাসকারী লোকজনদের মধ্যে অল্প কয়েকজন বাদে বাকি সবার মৃত্যু হয়েছে। জীবন্ত অবস্থায় মাটি চাপা পড়েছে। কাউকালাম গ্রামটির পাপুয়া নিউগিনির একটা প্রদেশে, ইঙ্গা প্রদেশের রাজধানী পোর্ট মোরেসবি থেকে 400 কিলোমিটার উত্তরে নিঙ্গারোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও ফুটেজ আপলোড করেছেন। সেসব ফুটেজে দেখা গেছে লোকজন ধ্বংসস্তূপ থেকে পাহাড় ও গাছের শেকড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করছেন।